জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। হামলা পাল্টা হামলার চতুর্থ দিনে ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে যুদ্ধ চলাকালীন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তেহরানের নেই বলে আবারও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন অবস্থায় চতুর্থ দিনেও ইসরায়েলের হাইফা আর তেল আবিবে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে হাইফার তেল শোধনাগার ও তেল আবিবে থাকা মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত প্রাণ গেছে ২০ জনের বেশি ইসরায়েলির। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ইরানের প্রতিশোধমূলক হামলার জবাবে তেহরানকে পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলকে পুরোপুরি শেষ করে না দেওয়া পর্যন্ত সেখানকার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্য ইসমাইল ফেকরিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদনে সোমবার সকালে কার্যকর করা হয় তার মৃত্যুদণ্ড। মোসাদের সঙ্গে সহযোগিতা এবং অর্থের বিনিময়ে গোপন তথ্য পাচার করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের ডিসেম্বরে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো পরিচালিত একটি অভিযানে গ্রেপ্তার করা হয় ইসমাইল ফেকরিকে। এ সময় মোসাদ সদস্যদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। ইরানের কৌশলগত স্থানের অবস্থান, নির্দিষ্ট ব্যক্তিদের বিবরণ ও অভ্যন্তরীণ সাংগঠনিক মিশনের ব্যাপারে তিনি মোসাদের কাছে তথ্য পাচার করতেন। পরে তার কাছ থেকে উদ্ধার করা ইলেকট্রনিক ডিভাইসগুলো ফরেনসিক বিশ্লেষণ করে তা উন্মোচন করা হয়। শপথ ছাড়াই ডিএসসিসি কর্মকর্তাদের সঙ্গে মেয়র হিসেবে আনুষ্ঠানিক সভা করেছেন ইশরাক হোসেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের উচিত নিরপেক্ষতা বজায় রেখে মেয়র পদ বুঝিয়ে দেয়া। সোমবার দুপুরে ডিএসসিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় ব্যানারে লেখা ছিল, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মাননীয় মেয়রের মতবিনিময় সভা। সভায় তিনি কর্মকর্তাদের মশক নিধন সফল করতে দিক নির্দেশনা দেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকেরা। ঈদের আগে বিরতি দিয়ে ১৮ দিন কর্মসূচি পালন করেন তারা। ঈদের পর রোববার থেকে আবার শুরু হয়েছে আন্দোলনের মধ্যেই আজ নগর ভবনে মেয়র হিসেবে সভা করেন ইশরাক হোসেন। আন্দোলন ঠিক রেখে নাগরিক দুর্ভোগ কমাতে জরুরি সেবা চালুর কথা পুনর্ব্যক্ত করেন তিনি। দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই আন্দোলনের শুরু থেকেই সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন সম্ভব, লন্ডন থেকে ফিরে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বললেন, রোজার আগে নির্বাচনের জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। সোমবার লন্ডন থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলেন। যত বেশি সবাই ঐক্যমত্য থাকবে তত বেশি জাতির জন্য ভালো উল্লেখ করে আমির খসরু বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত সেগুলো করতে ১ থেকে ১.৫ মাসের বেশি সময় লাগবে না। নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে, রমজানের মাস এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস, তার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের
বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বিএনপির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। কূটনৈতিক বৈঠকটিতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী সদস্য শামা ওবায়েদ। বৈঠকে ব্যবসা, বাণিজ্য ও শিক্ষার মান উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পরে ব্রিফিংয়ে মঈন খান প্রতিহিংসা রাজনীতি থেকে সবাইকে বের হয়ে আসার আহ্বান জানান। আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে, এটা কিন্তু অস্বীকার করা বিএনপি কিন্তু প্রতিহিংসা রাজনীতিতে বিশেষ করে সেটাকে মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক। আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল, আমার মধ্যপন্থী রাজনৈতিক দল। এখানে আসলে মানুষ যত দোষী দেখ বিএনপিকে আসলে কিন্তু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতার জন্য পরবর্তী সংসদের উপর নির্ভর করতে হবে বলে স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য আয়োজিত কল্যাণ রাষ্ট্রের বাজেট শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য কল্যাণ বই আনতে না পারলে সেই বাজেটকে গণমুখী বাজেট বলা যায় না। সরকার একে গতানুগতিক বাজেট বলে স্বীকার করলেও তা থেকে দায় মুক্তির সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। 10 মাস বাজেট তৈরির জন্য যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, আমলাতন্ত্র থেকে কখনো গণবান্ধব বাজেট আসে না। এ সময় সরকারকে করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর অনুরোধ জানান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির ইতিহাস জাতিকে জানতে হবে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে যা লুট করে নিয়ে গেছে, গত 15 বছরে তার দ্বিগুণ অর্থ লুট করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। লুট করা টাকা উদ্ধার করে বাজেটে যুক্ত করা গেলে তা জনগণের কল্যাণেই ব্যবহার করা যেত বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তো বাজেট যদি 18 কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায়, সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না। তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার যে এটা আসলে গণমুখী বাজেট আমরা করতে পারিনি, এটা গতানুগতিক বাজেট। তবে স্বীকার করলে কি দায় মুক্তি দেওয়া যায়? দেওয়া যায় না। নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায়, ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না। এক সপ্তাহের মধ্যে মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অভিযোগ দাখিল হয়েছে। সে অভিযোগ আমলে নিয়ে আজ শুনানির জন্য দ্বিতীয় দিন ধার্য ছিল। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, মানবতা বিরোধী ওই মামলায় 3 আসামির একজন হাজির হলেও বাকি 2 আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, 5 আগস্টের পর থেকেই তারা আত্মগোপনে চলে যান এবং প্রতিবেশী দেশে অবস্থান করতে পারেন। ট্রাইব্যুনাল এই পরিস্থিতিতে ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, 24 জুনের মধ্যে আসামিরা হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হতে পারে। আগামী 24 জুন এ সংক্রান্ত আদেশের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। প্রসিডিওর অনুযায়ী যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।
একসঙ্গে গুম বিষয়ক আইনের অধীনে 2 মাসের মধ্যে স্থায়ী কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। চলমান কমিশন যেখানে কাজ শেষ করবে সেখান থেকে স্থায়ী কমিশনের কাজ শুরু করা হবে। পাশাপাশি বিভিন্ন সময়ে যারা গুমের শিকার তাদের আইনের আওতায় নিখোঁজ সনদ দেয়া যায় কিনা সেই বিষয়ে ভাবছে সরকার। গুম প্রতিরোধ ও বিচারের ক্ষেত্রে কোনো প্রকল্প নয়, বরং বিদেশ থেকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত সহায়তা নেবে বাংলাদেশ। আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। একটা তো ধরেন এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের পর এবার যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 সন্তানের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুদক। সোমবার দুদকের এক নিয়মিত ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান বলেন, তাদের দেওয়া তথ্যে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর 1025 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এখন যুক্তরাজ্যের আদালতের অনুমতি মিললে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব। ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে নয়, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে টিউলিপ সিদ্দিকের একাধিক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন আব্দুল মোমেন। বলেন, দুদকে অভিযুক্ত হওয়ায় লন্ডনে তার সঙ্গে দেখা করেননি প্রধান উপদেষ্টা। তিনি সফররত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেননি এবং অত্যন্ত সঙ্গত ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন করেননি। একজন অভিযুক্তের সাথে সাক্ষাতের সুযোগ বাংলাদেশে আমাদের আদালত সেভাবে দিচ্ছে কিনা, কাজে আমরা তো আমাদের ল্যান্ড অফ দ্য ল যেটা সেই আইন অনুসরণ করে আমরা কাজ করব। দুদকের মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। আদালতে হাজির হয়ে আব্দুস সাত্তার জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে এ মামলার অপর 2 আসামি জবি প্রবির উপপরিচালক আব্দুর রউফ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর কামাল উদ্দিন জামিনে রয়েছেন। এর আগে এই 3 আসামিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে শিক্ষক নিয়োগ এবং সরকারি 61,31,732 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 21 আগস্ট তাদের বিরুদ্ধে মামলা করেন দুদক যশোরের তৎকালীন উপপরিচালক আল আমিন। মামলার তদন্ত শেষে 3 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে দুদক। 25 জুনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। সকালে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে করা সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় 1947, 71 এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করা সহ জুলাই সনদ প্রণয়নে 13 দফা প্রস্তাবনা দেয়া হয়। 2014, 18 এবং 24-এর ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয় প্রস্তাবনায়। শুরু হয়েছে শত শত হাজার হাজার গুন্ডাগুলো। আগামী 25 জুন সরকারের এই তারিখ শেষ হবে, তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয়, আগামী 25 জুন শাহবাগ থেকে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান করছি, শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ ঘোষণা করছি। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের নিচে কর্মকর্তা ঐক্য ফোরামের ব্যানারে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় পরিষদের নেতারা অধ্যাদেশ সংশোধন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে চলমান আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারী অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি সভা করে উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। ধৈর্য ধরে কর্মসূচি দেওয়ার আহ্বান করেন আইন উপদেষ্টা। আমরা এখানে কর্মজীবনে এসেছি, আমরা কিন্তু মাস্তান না। আর এই রাজপথে আপনার সচিবালয়ে এসে
গলা ফাটিয়ে কথা বলবো এই মন মানসিকতা আমাদের নেই। কোনো তাল বাহানা না করে, কোনো সংশোধনী এই ভংস আলাপ না করে সরাসরি এই আইনটা প্রত্যাহার করার সচিবালয়ের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনি বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটা যেন কাইন্ডলি লক্ষ্য রাখেন। আমাদের অন্তত কমিটির রিপোর্ট হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত হওয়া পর্যন্ত অন্তত এগুলি জিনিস লক্ষ্য রাখেন। ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষে উপকূলীয় জেলা বরগুনা। দিন দিন বেড়ে চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। নতুন করে জেলায় ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হলেন ১,৯০৩ জন, আর মৃত্যু হয়েছে ৫ জনের। এমন অবস্থায় রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ডেঙ্গু ভয়াবহ রূপ নেওয়ার পর যেন টনক নড়েছে পৌর প্রশাসনের। ঈদের ছুটির পর তড়িঘড়ি করে মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনার কাজ করছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বছরের শুরুতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করলেও প্রশাসনের উদাসীনতার অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। চট্টগ্রামে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। নতুন করে ৯ জন সহ ১৮ জনের করোনা শনাক্ত হওয়ায় কোভিড মোকাবিলায় প্রস্তুতি বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগের দুটি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুত করা হয়েছে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড। সোমবার করোনা মোকাবিলার সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রামের সিটি মেয়র। জানান, পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়লে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। আর চট্টগ্রাম মেডিকেলের পরিচালক এরই মধ্যে করোনা শনাক্তের পরীক্ষা শুরুর তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি মোকাবিলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে ৪০টি আইসোলেশন বেড ও 10টি আইসিইউ বেড। তবে কিট সংকটে কিছুটা ব্যাহত হচ্ছে শনাক্তের কাজ। বারবার আবেদন করেও মেলেনি নতুন কিট। এদিকে কিট সংকটে নরসিংদীর হাসপাতালগুলোতে এখনও চালু হয়নি কোভিড টেস্ট। রয়েছে আইসোলেশন এবং অন্যান্য সরঞ্জাম সংকট। বিস্ফোরক দ্রব্যের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনিসহ ৯ জন। দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১৪ এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার পর্যবেক্ষণী বিচারক বলেন, অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ। মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে হরতালের সময় লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপে ৫ জন দগ্ধ হন। গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা ও অ্যানিসহ ১০ জনকে আসামি করা হয়। খালাস পেয়ে অ্যানি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনও আওয়ামী লীগের দেয়া মিথ্যা মামলায় দিনের পর দিন আদালতে হাজিরা দিচ্ছে। আমরা এখন আশা করছি যে খুব শীঘ্রই যে প্রধান উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করব। সাধারণ অনেক নেতাকর্মী আছেন, আমি মনে করি একদম তৃণমূল পর্যায় থেকে যারা আমরা আছি সবার মামলাগুলো প্রত্যাহার করা ইমিডিয়েট খুব বেশি দরকার। ক্ষমতায় গেলে বিএনপি প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে থাকা প্রতিভাবানদের পৃষ্ঠপোষকতা করবে বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চট্টগ্রামের বাঁশখালীতে ড্রোন নির্মাতা মোহাম্মদ আসির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তরুণ ড্রোন নির্মাতা আসির উদ্দিনের গ্রামের বাড়ি পুঁইছড়িতে যান রুহুল কবির রিজভী। কথা বলেন আসির উদ্দিন সহ তার পরিবারের সদস্যদের সাথে, দেখেন তার তৈরি ড্রোন। এ সময় নিজের তৈরি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরে তরুণ ড্রোন নির্মাতা আসির উদ্দিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করেন। সফলতার পাশাপাশি তুলে ধরেন বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও। তরুণ এই নির্মাতার কাজ এগিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার নামের সংগঠন। ২০১৬ সাল থেকে শুরু করে বিমানের ৬ শতাধিক মডেল ও বিভিন্ন মডেলের 10টি ড্রোন তৈরি করে আসির। তার বেড়ে ওঠার ক্ষেত্রে, গড়ার ক্ষেত্রে, তার অনুশীলনের ক্ষেত্রে, তার গবেষণার জন্য যা যা প্রয়োজন আমরা যদি বিএনপি অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে সেই সকল ব্যবস্থা তাকে করতে হবে এবং করবে, এবং উচ্চ শিক্ষার যে ব্যবস্থা হয় সেটাও রাষ্ট্র দেখবে, এটা আমাদের বিশ্বাস। সিলেট থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও বাস চালককে আটক করা হয়েছে।
পুলিশ জানায় রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী এই তরুণী বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার বাসিন্দা ও ঢাকার একটি কলেজের শিক্ষার্থী। নির্যাতিত তরুণী ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট চলে যায়। পরে ঘুম ভাঙলে আবার বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে মা এন্টারপ্রাইজ নামের বাসে ওঠেন এই তরুণী। এরপর বিভিন্ন স্টপেজে যাত্রী ওঠানামার পর শেরপুর এলাকায় পৌঁছালে বাসে একা হয়ে পড়েন তরুণী। এরপর চলন্ত অবস্থায় বাসের হেলপার লিটন মিয়া এবং পরে চালক সাব্বির মিয়া তাকে ধর্ষণ করে। বাসটি নবীগঞ্জে আউশকান্দি এলাকায় পৌঁছালে কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। বর্তমানে ভুক্তভোগী তরুণী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাতক বাসের হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গাজীপুরে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। রোববার জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নিরাপত্তা কর্মী লিটন মিয়া। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে যায় নির্যাতিত কিশোরী। এ সময় কারখানার পাশে থাকা এটিএম বুথের নিরাপত্তা কর্মী বেশি বেতনের প্রলোভন দেখিয়ে তাকে বুথের ভেতরে নিয়ে ধর্ষণ করে। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। সকাল 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 বাস যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং এক শিশু রয়েছে। এছাড়া আহত 7 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন মারা গেছে। নিহত রাশিদুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এবার ঈদুল আজহায় 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত ও 1182 জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। বিগত ঈদের তুলনায় এবার ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 22.5%। বেড়েছে হতাহতের সংখ্যাও। সড়কপথের পাশাপাশি রেলপথে 25টি দুর্ঘটনায় 25 জন নিহত ও 12 জন আহত হয়েছে বলেও দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে জানানো হয়। এদিকে নৌপথে 11টি দুর্ঘটনায় 12 জন নিহত ও 6 জন নিখোঁজ রয়েছে। এ সময় ঈদের যাতায়াত ব্যবস্থাপনা ঠিক করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। পাশাপাশি দুর্ঘটনা রোধে প্রশিক্ষিত চালক, ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ সহ সড়ক আইনের সুশাসন নিশ্চিত করার উপর জোর দেয় সংগঠনটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, সেনাবাহিনী, পুলিশ সহ সরকারি সংস্থাগুলো তৎপরতা দৃশ্যমান থাকলেও মানুষের দুর্ভোগ লাঘব করা যায়নি। প্রিয় বন্ধুরা, পবিত্র ঈদুল আজহায় সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, 1182 জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে 25টি ঘটনায় 25 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। গণফোরামের প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে দুপুর 2টার দিকে মোস্তফা মহসিন মন্টুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষ। তারা বলেন, বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো জাতির। এ সময় স্মৃতিচারণ করে পরিবারের সদস্যরা বিদাহী আত্মার মাগফিরাতে দোয়া চান সবার কাছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়েছে বনানী কবরস্থানে। মন্টু ভাইয়ের যে সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা যুগ যুগ ধরে গণতন্ত্রের রক্ষার জন্য, স্বৈরাচার বিরোধী
এবং বৈষম্য বিরোধী সংগ্রামের চিহ্ন হিসেবে থাকবে। গণতন্ত্রকে এখন যেটাকে আমরা বলি যে আপনার প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতন্ত্র ফিরে যেতে তার ভূমিকার কথা আমরা অবশ্যই মনে রাখবো, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমার মনে হয় সবাই হারিয়েছি আমরা, আমি শুধু হারিয়েছি এরকম না, আমার মনে হয় দেশের সবাই ওনাকে হারিয়ে অনেক বড় একটা লস হয়েছে। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস অতি দ্রুত নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে শাহজাদপুর উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এর আগে উপজেলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা। বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন যৌক্তিক দাবি। এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়টি ইতিমধ্যে একনেকে প্রস্তাব করা হয়েছে। বাগান মালিকদের লোকসান কমাতে নিলামে চায়ের ন্যূনতম মূল্য বাড়িয়েছে চা বোর্ড। যেখানে সমতলের প্রতি কেজি চা 170 আর চট্টগ্রাম ও সিলেটের চায়ের কেজি 245 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চা বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাপ্তাহিক চায়ের নিলাম বর্জন করেছে ক্রেতাদের একাংশ। ফলে আজকের নিলামের বেশিরভাগ চাই বিক্রি হয়নি। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই নিলামে চায়ের ন্যূনতম মূল্য 50% বাড়ানো হয়েছে, যা অস্বাভাবিক ও অযৌক্তিক। গেল বছর প্রথমবারের মতো চায়ের ন্যূনতম মূল্য 160 টাকা নির্ধারণ করা হয়। ঈদুল আজহার ছুটির আগে 4 জুন লিকার রেটিং অনুযায়ী 10 টাকা থেকে 85 টাকা পর্যন্ত বাড়িয়ে চায়ের ন্যূনতম মূল্য নির্ধারণ করে চা বোর্ড, যা আজ থেকে কার্যকর হচ্ছে। কুমিল্লায় অবৈধ অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী শিমুলকে আটক করেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, শিমুল কুমিল্লার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র পাচারের সন্দেহে ভোরে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, 2টি পাইপগান, 3টি ককটেল, 6 রাউন্ড শর্টগানের গুলি, 1 রাউন্ড গুলি এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত শিমুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার রকি পর্বতে শুরু হওয়া G7 সম্মেলনে প্রধান ইস্যু হয়ে উঠেছে চলমান ইরান ইসরায়েল সংঘাত। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন শুল্ক নীতি নিয়েও আলোচনা করবেন বিশ্বের 7 শীর্ষ অর্থনৈতিক শক্তির রাষ্ট্রপ্রধানরা। 3 দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে কানাডায় পৌঁছেছেন ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তৃত হওয়া উদ্বিগ্ন নেতারা। সংঘাত নিরসনে জোরালো আলোচনা করবেন তারা। G7ভুক্ত দেশ না হলেও এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাবে দেশটি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক নিয়েও আলোচনা হবে সম্মেলনে। 2018 সালে G7 সম্মেলন থেকে বেরিয়ে গিয়েছিলেন ট্রাম্প। এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে, সেটি প্রত্যাশা সবার। নতুন করে আরও 36টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হচ্ছে আরও অনেক দেশের নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিমালার অংশই ভ্রমণে নিষেধাজ্ঞা। বলা হয়েছে, 36টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে আংশিক বা পুরোপুরি নিষেধাজ্ঞা আসতে পারে। গত সপ্তাহে 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মার্কিন প্রশাসন। পানামার চিকুইটা কোম্পানির শ্রমিকদের বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। শ্রমিক শোষণ রোধ ও উন্নত কর্মপরিবেশের দাবিতে ধর্মঘটের ডাক দেয় চিকুইটা কলা কোম্পানি। টানা 40 দিনের ধর্মঘটে কোম্পানিটির উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। এরই জেরে কয়েক হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয় মধ্য আমেরিকার কলা উৎপাদনকারী বৃহৎ এই প্রতিষ্ঠানটি। পরে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পাথর ও গাছ ফেলে অচল করে দেয়া হয় যোগাযোগ ব্যবস্থা। এই অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে।
পেহেলগাম হত্যাকাণ্ডের প্রায় 2 মাস পর আবারও খুলতে শুরু করেছে ভারতের জম্মু কাশ্মীরের পর্যটন স্পট। 48টির মধ্যে এর মধ্যে 16টি স্পট খোলার ঘোষণা দিয়েছে ভারত সরকার। এতে উচ্ছ্বসিত পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। নিরাপত্তা বিবেচনা করে পরবর্তীতে খুলে দেওয়া হবে বাকি স্পটগুলো। সম্প্রতি চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধনের পর কাশ্মীরের পর্যটনে বাড়তি মাত্রা যোগ করেছে। এই সেতুর মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে কাশ্মীর উপত্যকা। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চালু হওয়া বন্দে ভারত ট্রেনের আগামী 10 দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। গেল 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। খেলার প্রসঙ্গ, 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল। সাদা পোশাকে এই 2 দল আগেও অনেকবার মুখোমুখি হয়েছে একে অন্যের বিপক্ষে। 2001 সালে প্রথমবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর সেই ম্যাচে ইনিংস ও 137 রানের বিশাল জয় পায় লঙ্কানরা। এরপর পেরিয়ে গেছে 2 যুগ। 24 বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এই ফরম্যাটে আরও 25 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 2 দলের এই লড়াইয়ে যোজন এগিয়ে আছে দ্বীপ দেশটি। 2 দলের 26 দেখায় শ্রীলঙ্কা জয় পেয়েছে 20 ম্যাচে। বাংলাদেশের জয় মাত্র 1টিতে। ড্র হয়েছে বাকি 5টি ম্যাচ। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরমেন্সেও তেমন একটা ভালো যাচ্ছে না। এদিকে দলের একমাত্র অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও জ্বরে আক্রান্ত। তাই শেষ পর্যন্ত মিরাজ না খেলতে পারলে বিকল্পও ভাবতে হবে ফিল সিমন্সকে। চট্টগ্রামে ক্যাম্প করতে বিসিবি একাডেমি ছেড়েছে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত বিসিবির 28 সদস্যের হাই পারফরমেন্স ইউনিট। এইচপি দলের প্রথম ধাপে 17 জুন থেকে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্যাম্প, যা চলবে আগামী 15 জুলাই পর্যন্ত। প্রথম ধাপের অনুশীলন শেষ করে 15 জুলাই এইচপি দল যাবে রাজশাহীতে। সেখানে 16 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে। এইচপি ইউনিটের এই ক্যাম্প শুধু একটি সাধারণ অনুশীলন নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ব্যবস্থা, যার মাধ্যমে খেলোয়াড়দের শুধু স্কিল নয়, উন্নত মানসিকতা ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করা হবে। 2 ভেন্যুতে ঘাস ও স্পোর্টিং উইকেট চাওয়া হয়েছে বলে জানিয়েছেন এইচপির হেড কোচ ডেভিড হ্যাম্প। They're not the finished product, so the key bit for us is making sure the program challenges players, moves them outside their comfort zone, builds their character, develops them not just from as a player but also their personality, so that when they do step up outside from us, that they can actually impact the game and stay there for a long period of time. So we fast track that learning and development, because you don't play all your games at home, you play away from home in foreign conditions, so we try and match those conditions so our players can learn and develop and improve their games. অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার জাতীয় আসরের পর্দা উঠল সোমবার সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের 8টি বিভাগের প্রতিভাবান অনূর্ধ্ব 17 বালক ও বালিকাদের নিয়ে জাতীয় এই আসর শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে বালকদের বিভাগে বরিশাল বিভাগকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে খুলনা বিভাগ বালক দল। 24 সালের জুন মাসে উপজেলা পর্যায়ের খেলা দিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিয়েছিল দেশের প্রায় 1,10,000 ফুটবলার। টুর্নামেন্টের ফাইনাল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 19 জুন। জাতীয় এই আসর থেকে প্রতিভাবান 40 জন বালক ও 40 জন বালিকা বাছাই করা হবে। কর্মীদের দৈনিক ভাতা কমালো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। জানা যায়, কর্মীদের অনৈতিকভাবে ভাতা নেওয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগের নিয়মে কর্মীরা 4 দিনের সফরে দৈনিক 15,000 টাকা করে পেতেন, আর দীর্ঘমেয়াদী যাতায়াতের জন্য পেতেন 10,000 টাকা করে। এক্ষেত্রে আইপিএল, ডব্লিউপিএল সহ ভারতে আয়োজিত আইসিসি টুর্নামেন্ট এমন টাকা পেতেন কর্মীরা। এছাড়া এককালীন ভাতা হিসেবে 7,500 টাকা দেয়া হতো। নতুন নিয়মে এককালীন ভাতা উঠিয়ে দেওয়া হয়েছে। এখন সব ক্ষেত্রেই দৈনিক ভাতা 10,000 টাকা করা হয়েছে। ট্যাক্স দেওয়ার পর প্রত্যেক কর্মীরা পাবেন 6,500 টাকা করে। এদিকে এবছরের জানুয়ারি থেকে বিসিসিআই এর কর্মীদের ভাতা দেয়া হয়নি। এ নীতি প্রকাশের পর এখন বকেয়া টাকা দেয়া হবে, জানায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।